অনেক প্রতিষ্ঠান আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ওই প্রতিষ্ঠানগুলোর কাঠামো, ওই প্রতিষ্ঠানগুলোর আইন কানুন সবই কিন্তু ভালো, খুব বেশি পরিবর্তন দরকার নাই, শুধু মানুষগুলোর পরিবর্তন দরকার। রাজনৈতিক দলগুলোর সাথে যখন প্রধান উপদেষ্টার মতবিনিময় হলো, তখন প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলো বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেন যৌক্তিক সময় পর্যন্ত থাকেন, মানে এটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন। এই যৌক্তিক সময় আসলে কতটা সময়, সে বিষয়ে ডক্টর ইউনূস সম্পাদকদের কাছে আজকে যেটি হয়েছে, বৈঠকটি হয়েছে, সেখানে জানতে চেয়েছেন এই সময়টাতে কি কি মৌলিক কাজ সরকারের করা উচিত, এই বিষয়ে তিনি পরামর্শ চেয়েছেন। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, এই যৌক্তিক সময়টা আসলে কিরকম, মানে সম্পাদকদের পক্ষ থেকে নানা ধরনের মত এসছে, আপনার কি মনে হয়? যৌক্তিক সময় আসলে সেটাই, কি কি কাজ আমি করতে চাই এবং সেই কাজগুলো করতে আনুমানিক কি পরিমাণ সময় লাগবে তার ভিত্তিতে যৌক্তিক সময়। আমি যদি 10 বছরের কাজ হাতে নিই তাহলে আমাকে 10 বছর সময় দিতে হবে, 6 মাসের কাজ হাতে নিলে 6 মাসের সময় দিতে হবে। ফলে এই যৌক্তিকতাটাও কিন্তু নির্ধারণের ব্যাপার। তার আগে নির্ধারণ করতে হবে যে আমি কোন কোন বিষয়ে সংস্কার করতে চাই। আমি কি সাংবিধানিক সংস্কার করতে চাই, আইনগত সংস্কার, প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, এরকম বললাম না, বিভিন্ন বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে সংস্কার দরকার। এবং যেটা রুবেল ভাই বললেন যে আসলে এই সংস্কার একেবারে সব কিছু কমপ্লিট করে যেতে পারবে কোনো একটি সরকার বা বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেটা সম্ভব না, দীর্ঘ সময়ের ব্যাপার, এটা চলমান থাকবে। কিন্তু শুরুটা করতে হবে, ন্যূনতম একটা পর্যায় পর্যন্ত শেষ করে যেতে হবে, যার ধারাবাহিকতা আগামীতে নির্বাচিত সরকার চালিয়ে যাবে এবং সেই অঙ্গীকারই তারা করবে। জাতীয় ঐক্যমত যদি হয় তাহলে যারাই ক্ষমতায় আসুক আগামীতে, এক বা একাধিক দল বা একের পর এক দল বা একই দল, জনগণ যাদেরকে চাইবে, তাদের সেই অঙ্গীকার থাকবে জাতির কাছে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, যে তারা এই কাজগুলো চলমান রাখবে। মানে নিয়মিত কাজ যেগুলো, রাষ্ট্র ক্ষমতায় থাকলে তো রাষ্ট্র পরিচালনা সবচেয়ে বড় কাজ, এই রাষ্ট্র পরিচালনার পাশাপাশি এই সংস্কারের কাজগুলো এগিয়ে নেওয়া। তার সাথে আপনি সংবিধান, আইন কানুন থেকে শুরু করে বিভিন্ন বিধি ব্যবস্থার ব্যাপার আছে, কাঠামোগত সংস্কারের ব্যাপার আছে, প্রাতিষ্ঠানিক সংস্কারের ব্যাপার আছে। ফলে আপনি যদি উপর থেকে শুরু করেন, রাষ্ট্রের 3 অঙ্গ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3 অঙ্গের বড় মাপের পরিবর্তনগুলো কি চাই আমরা, সেগুলো থেকে শুরু করে আস্তে আস্তে আপনি নিচের দিকে নামেন। আর যদি প্রাতিষ্ঠানিক সংস্কার বলি, যেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে গত 16 বছরে, ওই প্রতিষ্ঠানগুলো কেন ধ্বংস হলো, সেই প্রতিষ্ঠানের কাঠামোগত, আইনগত এবং প্রক্রিয়াগত, মানে তার কার্যকলাপ চালানোর জন্য, কর্মকাণ্ড চালানোর জন্য যেই নিয়মকানুন আছে, সেটাতে সমস্যা নাকি ব্যক্তিগুলোর সমস্যা। যদি এমন হয় কোনো একটি প্রতিষ্ঠান, এই যেমন ধরুন নির্বাচন কমিশন বা দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, সরকারি কর্ম কমিশন, এরকম অনেক প্রতিষ্ঠান আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ওই প্রতিষ্ঠানগুলোর কাঠামো, ওই প্রতিষ্ঠানগুলোর আইন কানুন সবই কিন্তু ভালো, খুব বেশি পরিবর্তন দরকার নাই, শুধু মানুষগুলোর পরিবর্তন দরকার। কারণ এমন সব মানুষকে আমরা ওখানে বসাই যারা ওই বিধিবিধান অনুযায়ী তার যে দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, আইনগত দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, সেটা পালন না করে তিনি ব্যক্তি বিশেষে তুষ্ট করে বা তাদের নির্দেশে সেই কাজগুলো করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন। তো প্রতিষ্ঠান ধ্বংস কিন্তু প্রতিষ্ঠানের যে কাঠামো এবং আইন কানুন, এগুলো ধ্বংস না, প্রতিষ্ঠান পরিচালনা যারা করেছেন তারা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের কাজ করতে দেন নাই, বা প্রতিষ্ঠানের যা করা উচিত ছিল সেটা তারা করেন। এই মানুষ বাদ দিতে গিয়ে তো লোম বাঁচতে কম্বল উজাড়ের যে বিষয় আছে, এটা আমি মনে করি না। আপনি এত পাবেন কোথায় থেকে? ধরেন আমরা তো গণতন্ত্র চাই এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যেতে চাই, এটা হচ্ছে আমাদের মোটা দাগে মূল লক্ষ্য। কারণ গত 16 বছর গণতন্ত্র ছিল না, নির্বাচনের নামে কি হয়েছে আমরা সেগুলো জানি। ফলে আপনি যদি গণতন্ত্রের চর্চাটা শুরু করতে চান, সেটা নির্বাচন দিয়ে, এবং সেই নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনকে যারা সহায়তা দেয় প্রশাসন, ফলে নির্বাচন কমিশন এবং তাদের সহায়তাকারী প্রশাসন, তাদের যদি আপনি 16 বছরের ভূমিকা পর্যালোচনা করেন, তাহলে আপনি বুঝবেন যে ব্যক্তিগুলো কতটা দায়ী এই কাজের জন্য। ফলে আপনি ব্যক্তি যাদেরকে ওখানে বসানো হয়, যখন যারাই সরকারে থাকে, তারা তাদের অনুগত পদানত ব্যক্তিদেরকে ওখানে বসান, ফলে তারা ওইভাবেই কাজ করেন এবং এই ব্যক্তিগুলোর প্রত্যেকের ভূমিকা কী ছিল এটা আমরা জানি। ফলে আপনি 16 কোটি মানুষের দেশে ওখানে বসে সাহসের সাথে তার দায়িত্ব পালন করবে না, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কাজ করবে না, এরকম মানুষ পাওয়া যাবে না তা না। তবে ওই মানুষগুলোর যদি
ক্ষমতার ঘাটতি থেকে থাকে আইনগতভাবে ওই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, সেই ক্ষমতাটা তাকে দিতে হবে। এবং সেখানে নির্বাহী বিভাগ বা প্রশাসনিক বিভাগ বা সরকার কোনো রকমের আপনার হস্তক্ষেপ করবে না। করলে পরে তিনি আইনের আশ্রয় নিতে পারবেন, বিচার বিভাগ তার পাশে দাঁড়াবে, তার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, বাধা বিপত্তি দেওয়া হয়েছে, সেরকম ব্যক্তিত্ববান মানুষের অভাব আছে বলে আমার মনে হয় না। কিন্তু আমাদের সরকারগুলো সেরকম মানুষকে সেখানে বসায় না, এবং যাদেরকে বসায় তারা মানে ওই সরকারের চাকর হিসেবে কাজ করে। এক কথা যদি বলি, তাদের হুকুমে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, অনেক ক্ষেত্রে হুকুমও দিতে হয় না, তারা ভাবেন উমুক সরকার, উমুক দল, উমুক নেত্রী, উমুক ব্যক্তি আমাকে বসিয়েছেন, আমাকে তার পারপাস সার্ভ করতে হবে, তাকে জেতাতে হবে, তিনি যা চান সেটা আমাকে করতে হবে। ওই মানসিকতার লোকগুলোকে বসিয়েই তো আমরা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছি। ফলে প্রতিষ্ঠানের যদি কাঠামোগত আইনগত পরিবর্তন আনতে হয় সেটা আনেন, কিন্তু সবার আগে দরকার যোগ্য মানুষকে, সৎ মানুষকে, নির্ভীক মানুষকে, দায়িত্বশীল মানুষকে সেখানে বসানো। আমরা যে পরিবর্তনের একটা সুযোগ পেয়েছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, এই সুযোগ কিন্তু বারবার আসবে না, অতীতেও এসেছে, আমরা সেটা কাজে লাগাতে পারি নাই। আমরা যদি ৭১ মুক্তিযুদ্ধ থেকে শুরু করি, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা সেই সুযোগকে কাজে লাগাতে পারি নাই, যার কারণে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের সুযোগটা হাতছাড়া হলে পরে ডক্টর ইউনূসও বলেছেন এই কথা, যে আমরা হেরে যাব এবং অনেক বড় একটা সুযোগ আমরা মিস করব। ডক্টর ইউনূস আজকে যে সম্পাদকের সাথে বৈঠক করেছেন, সেখানে তিনি, আপনি বলছিলেন যে যৌক্তিক সময়, তিনি সবাইকে জানতে চেয়েছেন, যেটুকু শুনলাম খবরে একজন বলেছেন 2 থেকে 3 বছর, বাকিরা কোনো সময়সীমার কথা বলেন নাই। কিন্তু আমি যেটা বললাম, আপনি কাজ কি করবেন, সেই কাজ করতে কতদিন লাগতে পারে সেটাকে ধরে আপনি সময়টা ডিপেন্ড করছে। কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি একটা রোড ম্যাপ চাচ্ছে, সংস্কারের একটা রোড ম্যাপ। তারা তাদের নিজেদের মধ্যে একটা প্রস্তুতির ব্যাপার আছে, বা তারা এটাও বুঝতে চায় যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকতে চায়। সম্পাদকদের আধা মিনিট একটু বলি, বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব কিন্তু অনেক আগে ঘোষণা করা, লিখিতভাবে আছে, আমরা প্রকাশ করেছি, সংবাদপত্রে পড়েছি, গণমাধ্যমে দেখেছি। তো একটা ভিত্তি নিয়ে তো আলোচনা হতে পারে। ঠিক আছে, 31 দফার সাথে সবাই একমত হবে না, 20টার সাথে হবে, 25টার সাথে হবে, 10টার সাথে হবে, আরো যোগ বিয়োগ হবে, কোনো একটাকে ধরে তো আপনি আলোচনাটা শুরু করবেন। কিন্তু এখন পর্যন্ত এই উপদেষ্টা পরিষদ এবং যারা যাচ্ছেন বা যারা গণমাধ্যমে কথা বলছেন, সবাই ওই যে ভাষা হালকা ছেঁড়া বেড়া টাইপের কথাবার্তা বলছে।